দেখলেন, ভুয়া ভুয়া স্লোগান উঠছে আসিফ নজরুলের জন্য। এই ভদ্রলোকের কোনো দোষ তিনি নিজে খুঁজে পান না, কিন্তু ভদ্রলোকের ভাগ্যটা খারাপ বলেই আমি মনে করি। যখন তিনি বিদেশে যান তখন একদল মানুষ যারা প্রবাসী বাংলাদেশি তারা একে ভুয়া ভুয়া স্লোগান দিয়ে তাড়িয়ে দেন। যখন নিজের দেশে ফেরেন তখন দেশের সাধারণ মানুষ ভুয়া ভুয়া স্লোগান দিয়ে একে তাড়িয়ে দেন। আর ইনি নির্লজ্জভাবে ছাত্র নেতা এবং উপদেষ্টাদের দালালি করে যান। বাংলাদেশ নিয়ে কথা নেই, তার কথাবার্তা নিশানায় শুধু ভারত। বিএসএফ বিজেপি সংঘাতে আসিফ নজরুলকে পাবেন। র ইসকন হিন্দুত্ব আসিফ নজরুলকে পাবেন। শেখ হাসিনা প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পর্ক, মোদীর সঙ্গে সম্পর্ক, আসিফ নজরুলকে পাবেন। এক স্টেপ এগিয়ে এই ভদ্রলোক তো ঘোষণাই করে দিয়েছিলেন ২৬ লক্ষ ভারতীয় নাকি বাংলাদেশে এখন কাজ করেন। তবে এক বছরে ২৬ জন ভারতীয় হদিশ এই আসিফ নজরুল কিন্তু দিতে পারেনি। আজকে বোঝা যাচ্ছে মোহাম্মদ ইউনূস আসলে দেশের মানুষের মনে ঠিক কোথায় গিয়ে পৌঁছেছেন। নোবেল জয়ী, শান্তির জন্য নোবেল পাওয়া এক অধ্যাপক বাংলাদেশের অবস্থা তো খারাপ করলেনই, উল্টে ভারত বিরোধিতা করতে গিয়ে বাংলাদেশের ভবিষ্যৎটাও সম্পূর্ণভাবে দুমড়ে মুচড়ে দিলেন। আসিফ নজরুল আইন উপদেষ্টা, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে তাকে কি প্রশ্ন করা যায় না যে এই মুহূর্তে সেনাবাহিনী কেন ৬০ বছরের তৈরি ডিজাইন্ড, ৬০ বছরের আগে তৈরি একটি ডিজাইন্ড F7 ফাইটার জেট ব্যবহার করে? তার ভূমিকাটা কি ছিল? শেষ এক বছরে বাংলাদেশের আইন শৃঙ্খলার অবস্থা এতটাই খারাপ জায়গায় চলে গেছে যে এই পদ্মার গুরুত্বটাই হারিয়ে গেছে। কথায় কথায় কোনো বিতর্ককে চাপা দিতে ভারতের নামে দোষ চাপিয়ে দেওয়া আসিফ নজরুল আজকে বুঝতে পারছেন কত ধানে কত চাল। যে ছাত্ররা তাকে মাথায় করে নেচেছিল আজ সেই ছাত্ররা তার বিপক্ষে ভুয়া ভুয়া স্লোগান দিতে শুরু করেছে। ভাবলে অবাক লাগে, বাংলাদেশের কিছু মানুষ এখনো ভারত বিরোধিতা করতে গিয়ে আসিফ নজরুলদের মতো বাটপারকে মাথায় তুলে রাখছেন শুধুমাত্র নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য। এই আসিফ নজরুল কি বলেছিলেন মনে আছে? তিনি বলেছিলেন 7 সিস্টার্সকে হামলা চালাতে পারে, বাংলাদেশ অত দুর্বল দল নয়, সীমান্তে পিঠ দেখানোর দিন শেষ। কিন্তু এই আসিফ নজরুলকে আজকের দিনে দাঁড়িয়ে বলতে পারবে কিসের জন্য ঢাকার মতো একটি মেট্রোপলিটন সিটিতে তার মাথার উপরে ফাইটার জেটের পরীক্ষা চালানো হলো? তিনি কি বলতে পারবেন ঠিক কোন প্রিকশন মেজারমেন্ট তার আইন দপ্তর নিয়েছিল এই ধরনের গুরুত্বপূর্ণ ফাইটার জেট প্রশিক্ষণের আগে? তিনি পারবেন না। তিনি কি বলতে পারবেন বাংলাদেশের আইন যে প্রোটোকল আছে সেখানে সত্যি ৬,০০০ ছাত্রের মানে একটি স্কুলের উপর দিয়ে ফাইটার জেটের ট্রেনিং নেওয়া যায়? পারবেন না। তিনি পারবেন না বাংলাদেশের সেনাবাহিনীর বাজেট কত বলতে। তিনি পারবেন না শেষ এক বছরে বাংলাদেশের সেনাবাহিনীর মেনটেনেন্সের জন্য ঠিক কত টাকা খরচ করেছে তার হিসাব দিতে। তিনি শুধু পারবেন ভারত বাংলাদেশের বিপক্ষে কি করেছে সেই কথাগুলো জনমানুষে বলে বাজার গরম করতে। আমি সত্যি নির্দিষ্ট কোনো ব্যক্তিকে নিয়ে কখনো কোনো ভিডিও সে অর্থে বানাই না, কিন্তু এই ব্যক্তি বাংলাদেশের আইন মন্ত্রণালয়ের দায়িত্বে। মনে রাখবেন, আমার আপনার মতো সাধারণ মানুষ নয়, আইন মন্ত্রী, আইন উপদেষ্টা, যার হাতে দেশের আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব ছিল, তার আমলে বাংলাদেশের হিন্দুরা সব থেকে বেশি নির্যাতিত হলো। এই ব্যক্তি ইসকনকে রয়ের দালাল বলে চাগিয়ে দিয়েছিল কিছু ছাত্র নেতাদের। এই ব্যক্তি চিন্ময় প্রভুর বিপক্ষে দিনের পর দিন মিথ্যা ষড়যন্ত্র করে মিথ্যা মামলায় তাকে কারাগারে বন্দী করে রেখেছে। এই ব্যক্তি শুধুমাত্র হিন্দুদের উপর প্রতিহিংসা পরায়ণ রাজনীতি করতে গিয়ে বাংলাদেশের হিন্দু সমাজকে মানসিক নির্যাতন করে যাচ্ছে দিনের পর দিন। মন্দিরে পেট্রোল বোমা থেকে চাকমা সম্প্রদায়ের উপর গুলি, অপারেশন ডেভিল হান্ট থেকে শুরু করে গোপালগঞ্জে নিরীহ মানুষের উপর গুলি। আইনমন্ত্রী হিসাবে এই ব্যক্তি বাংলাদেশের ইতিহাসে শেষ এক বছর ধরে যে কুখ্যাত ঘটনাগুলো রচনা করলেন তার শাস্তি আজকে বাংলাদেশের মানুষ তাকে দিতে শুরু করলেন, যার প্রমাণ এই ভিডিও, যেখানে ভুয়া ভুয়া স্লোগানে তাকে ঘিরে ফেলা হলো, তিনি পালিয়ে যেতে বাধ্য হলেন। যাকে মাথায় করে কিছুদিন আগে নাচছিল কিছু দল লোক, যারা মাথায় তুলেছিলেন তারাও তাকে বাঁচাতে কিন্তু আজকে এলেন না।
এটাই বাংলাদেশের ভবিষ্যৎ। আমি বারবার আপনাদের বলি যে পৃথিবীতে রাজা আসে রাজা যায়, কিন্তু আসিফ নজরুল, মোহাম্মদ ইউনূসের মতো বাটপাররা এই পৃথিবীতে যতদিন থাকে ততদিন মানুষের মনে ঘৃণিত চরিত্র হয়ে সারা জীবন থেকে যায়। এই আসিফ নজরুল সম্পর্কে আমার ভিডিওতে আরো অনেক কথা বলার ছিল, কিন্তু আমি শালীনতা বজায় রাখছি, কারণ যে ভিডিও যে সাপেক্ষে বানাচ্ছি সেই সাপেক্ষে এই সমালোচনাগুলো হয়তো মানায় না, কিন্তু এটা তো আপনাকে মানতে হবে। আজকে ভারতের সঙ্গে সম্পর্ক আপনারা খারাপ করে আপনারা নিজেদের পায়ে নিজের কুড়ুলটা মারলেন। বাংলাদেশের অর্থনীতি এতটাই খারাপ জায়গায় চলে গেল যার হিসাব বাংলাদেশের মিডিয়া দেখায় না। এই পুরো ঘটনায় 100 জনের বেশি নিহত হয়েছে, যদিও এই আসিফ নজরুল সেই তথ্য আন্তর্জাতিক স্তরকে প্রকাশ করছে না। তারা প্রকাশ করছে না চীনের সঙ্গে F7 ডিলটা নিয়ে। সাম্প্রতিক সময় চীন সফরে তারা মেনটেন্যান্স নিয়ে কি আদৌ কোনো কথা বলেছিলেন? কেন হঠাৎ করে যুদ্ধের মহড়া করতে শুরু করলো ইউনূস? কিছুদিন আগেও চীন থেকে J-10C ফাইটার জেট নেওয়ার কথা বলেছিল বাংলাদেশ। হঠাৎ করে যুদ্ধ করব এই মানসিকতা বাংলাদেশের সাধারণ মানুষের মননে একটু বুদ্ধি লাগালেই বুঝতে পারবেন অত্যন্ত প্ল্যান করে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা মোহাম্মদ ইউনূস সরকার করেছে। কারণ এই যুদ্ধ জিগির তুললে মোহাম্মদ ইউনূসের সরকারের সমস্ত সমালোচনা চাপা দেওয়া যায়। গোপালগঞ্জে নৃশংস হত্যালীলা থেকে মুখ ঘোরানোর জন্য এই দুর্ঘটনা নয় তো? আসিফ নজরুল বলতে পারবেন? আসিফ নজরুল বলতে পারবেন তার শাসনকালে ডাক্তার সামন্তলালের মতো ক্যারেক্টার কোথায় গেল, যিনি বার্ন ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেছিলেন বাংলাদেশে? আজ দেশের ছোট্ট ছোট্ট শিশুরা যখন পুড়ে মরছে, তখন কি ডাক্তার সামন্তলালের মতো ক্যারেক্টারকে সামনে নিয়ে আসা যেত না? শুধুমাত্র প্রতিহিংসা পরায়ণ রাজনীতি করতে গিয়ে আওয়ামী লীগের সময়কালে স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশের মানুষ হারিয়ে ফেললেন। তার সার্ভিসটা এই সময়টা তারা পেলেন না, শুধুমাত্র আসিফ নজরুলের ক্যারেক্টারের জন্য। কথায় কথায় মোদী বিরোধিতা। আপনাদের হয়তো মনে আছে যখন ওয়াকফ বিল আসে ভারতে, তখন সকলের আগে একটি স্টেটমেন্ট এসেছিল বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশের থেকে সেই স্টেটমেন্টই দিয়েছিলেন এই আসিফ নজরুল। আসিফ নজরুল ভারতে থাকা মুসলমান সম্প্রদায়ের ভাই বোনেদের উস্কাতে চেয়েছিলেন বাংলাদেশে বসে। তার কড়া প্রতিক্রিয়া এসেছিল ভারতের পক্ষ থেকে। সেই ফেসবুক স্টেটমেন্ট আপনি এখনো জলজল করছে, তার প্রোফাইলে গিয়ে দেখতে পারবেন। ওয়াকফ বিল নিয়ে মুসলমানদের উদ্দেশ্যে, ভারতীয় মুসলমানদের উদ্দেশ্যে উস্কানিমূলক কথাবার্তা আসিফ নজরুল বসে বাংলাদেশে দিনের পর দিন বলে গেছেন। মোদী সরকারের বিরোধিতা করতে গিয়ে ভারতবর্ষকে ছোট করেছেন, ভারতীয়দের ছোট করেছেন, ভারতীয়দের বিপক্ষে একাধিক খারাপ কুরুচিকর মন্তব্য করেছেন বাংলাদেশের আইন উপদেষ্টা, যাকে আজকে ছাত্র জনতা ভুয়া ভুয়া স্লোগান দিয়ে ঘিরে ফেললো। তিনি পালিয়ে যেতে বাধ্য হলেন। ভারত বিরোধিতার শেষ আছে, কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষকে বেশি দিন ভুল বুঝিয়ে বশ করে রাখা যাবে না। এই হলো এদের নিদর্শন। এর জবাবটা কে দেবে? আসিফ নজরুলদের ভবিষ্যৎ নিয়ে বিশ্বাস করুন, ভাবলে টেনশনই হচ্ছে। ভারত আজকে এদের পাশে দাঁড়াতে পারতো, কিন্তু এই আসিফ নজরুলদের মতো লোকেদের জন্য ভারতবর্ষ এদের থেকে মুখ সরিয়ে নিল। নরেন্দ্র মোদী টুইট করেছেন পাশে আছি, কিন্তু যেভাবে ভূমিকম্প হোক কিংবা বর্ষা ভারতের সেনাবাহিনী ঝাঁপিয়ে পড়ে, ভারতের মেডিকেল ইনফ্রাস্ট্রাকচার দিয়ে বাংলাদেশকে সাহায্য করে, আজকে দেখুন বাংলাদেশকে বাঁচানোর জন্য পাকিস্তান, চীন কিংবা মোহাম্মদ ইউনূসের দালাল কোনো রাষ্ট্র কিন্তু ছুটে আসছে না। দেশের চিকিৎসা পরিষেবার অবস্থা অত্যন্ত খারাপ। এক বছরে নতুন কিছু করেনি এই সরকার। সংস্কারের নামে ভাওতাবাজি, নির্বাচন পিছিয়ে দেওয়ার নাটক, বিচারের নামে সময় নষ্ট, এসব ছাড়া বাংলাদেশের ইতিহাসে শেষ এক বছরে মোহাম্মদ ইউনূসের কন্ট্রিবিউশনটা কি? যখনই সমালোচনার মুখে পড়েছেন তখনই ভারত বিরোধিতাতে ফিরে গেছেন। কিন্তু মাইলস্টোন স্কুলের উপরে এই বিমান দুর্ঘটনা এবং তার ফলে প্রায় 100 শিশুর যে নিহত হওয়ার খবর, এই বিতর্ক আর ভারত বিরোধিতা করে তিনি চাপা দিতে পারবেন না। কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। ধন্যবাদ।